দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জালিয়াতি আর প্রতারণার দায়ে কলঙ্কিত একটি বছর পার করল ই কমার্স খাত। নতুন বছরে সুশৃঙ্খল ব্যবসার প্রত্যয়। বেড়েই চলেছে উড়োজাহাজের ভাড়া, চাহিদা বৃদ্ধি বড় কারণ, দাবি ট্রাভেল এজেন্টদের। করোনার লকডাউনে আয় অর্ধেকে নেমে এসেছিল ঢাকার রিকশা চালকদের, পায়নি সরকারি সহায়তা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশের ই কমার্সের জন্য এক কলঙ্কিত বছর ছিল 2021। একের পর এক প্রতারণার ঘটনায় এ খাতে মানুষের আস্থার সংকট পৌঁছেছে চরমে। হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় খাতটির অগ্রযাত্রা। যদিও এ খাতে অনিয়ম বন্ধে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, আশা 2022-এ বাংলাদেশে ভিন্ন এবং সুশৃঙ্খল ই কমার্স ব্যবসা দেখবে মানুষ। 2020-এর এপ্রিল মাস, করোনা ছড়িয়ে পড়েছে দেশে। সর্বাত্মক লকডাউনে সারা দেশে স্থবির ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি। ঠিক তখনই ঘরবন্দি মানুষের ভরসা হয়ে ওঠে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলো। প্রয়োজনীয় পণ্য নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তাদের ডেলিভারি কর্মীরা। সময় যত গড়িয়েছে ই কমার্সে মানুষের কেনাকাটার সেই প্রবণতা বেড়েছে আরও। এতে ই কমার্স ব্যবসার প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণেরও বেশি, যা অব্যাহত ছিল চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত। যারা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে তারা প্যান্ডামিকের মধ্যে কিন্তু বেশ ভালো গ্রো করেছে। আবার যারা অন্য টাইপের জিনিস বিক্রি করে লাইক লাইফস্টাইল, ফ্যাশন বা ইলেকট্রনিক্স, তারা কিন্তু দেখেছি যে প্যান্ডামিকের সময় তাদের সেল কমে গেছিল, কারণ লোকজনের হাতেও আসলে পার্চেজিং পাওয়ার ছিল না। যেই ধরনের প্রগ্রেস আগামী 3 বছরে আশা করা হচ্ছিল, 2020-এই সেটা অর্জিত হয়েছিল। এবং এটা যে কোভিড চলে গেলে এটা চলে যাবে সেরকম কোনো পরিবর্তন ছিল না, যে এটা একটা স্থায়ী উন্নতি হিসাবেই সবাই দেখছিল। 16 সেপ্টেম্বর 2021 প্রতারণা আর গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী রাসেল এবং তার স্ত্রীকে গ্রেফতার করে র্যাব। গ্রাহক এবং মার্চেন্টের কাছে 543 কোটি টাকা দেনা নিয়ে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এরপর একে একে সামনে আসে ধামাকা, ই অরেঞ্জ, কিউকমের মতো 2 ডজনেরও বেশি ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার গল্প। এতে খাতটির উপর মানুষের আস্থার চির ধরে ধস নামে ব্যবসায়ী। আস্থার সংকট যেটা তৈরি হয়েছে সেটা কাটানো একটু সময় সাপেক্ষ হয়ে গেছে। আর এর মধ্যে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো যেই সমস্যাটা হয়েছে সেইটার একটা সমাধান, বিশেষ করে টাকা পয়সা ফেরত দেওয়ার যে বিষয়টা, ওখানে তো এটা এখনো কোনো রকম সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে গ্রাহকের আস্থা ফেরাতে এ খাতে শৃঙ্খলা আনার উদ্যোগ নেয় সরকার। নতুন বছরে সকল ই কমার্স এবং এফ কমার্স প্রতিষ্ঠানগুলোকে ইউনিক বিজনেস আইডির আওতায় আনা হবে। চিন্তা চলছে নতুন আইন করার বিষয়েও। আমাদের বেশ কিছু আইন আছে, যেমন ভোক্তার আইন আছে, আমাদের কম্পিটিশন কমিশনের আইন আছে। সেখানে স্পেসিফিক আসলে ডিজিটাল পার্টের বিষয়টা ওইভাবে ছিল না। সেখানে আমরা এই আইনগুলো রিভিউ করে আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট কোনো আইনের প্রয়োজন আছে কিনা, অথবা আমাদের এক্সিস্টিং যে আইনগুলো আছে সেই আইনগুলোর মধ্যে আমাদের কোনো অ্যামেন্ড করে আমরা আসলে ডিজিটাল কমার্স পার্টটাকে আরো মনিটরিং এর আওতায় আইনের কাঠামোর মধ্যে আনা যায় কিনা সেটা নিয়ে কাজ করছি। নেক্সট 2022-এর ই কমার্সটা আমরা ভিন্ন ই কমার্স দেখতে চাই। সমস্যা হচ্ছে আমাদের আইন থাকলেও আমাদের যাদের কাছে আইন প্রয়োগ করার দায়িত্ব, তারা অনেক ক্ষেত্রেই সঠিক সময় সঠিক কাজটা করে না। ভোক্তা অধিকার অধিদপ্তরে কিন্তু আমরা দেখেছি যে ই কমার্স কোম্পানি, যে কোম্পানিগুলোর নামে অভিযোগ আছে, গত 2 বছরে প্রচুর অভিযোগ হয়েছে, কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। তবে শুধু আইন করে নয়, এ খাতে অনিয়ম বন্ধ করতে হলে ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বেড়েই চলেছে বিদেশগামী উড়োজাহাজের ভাড়া। ট্রাভেল এজেন্টদের দাবি, চাহিদা বাড়ায় দাম বেড়েছে। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন সংকট তৈরি করে 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে টিকিট। মাসশেখ রাহাতের রিপোর্ট। ওমান থেকে 1 মাস আগে আসা যাওয়া 2 পথের উড়োজাহাজের টিকিট মাত্র 30,000 টাকায় কেটেছিলেন আব্দুল্লাহ। বিমানবন্দরে একই ফ্লাইটে যাওয়া আরো 10 জনের সঙ্গে কথা হয়, যাদের একই টিকিট, তাও আবার শুধু যাওয়ার পথের। ঢাকা থেকে কিনতে হয়েছে 70 থেকে 90,000 টাকায়। শুধু বাংলাদেশের 30,000 টাকা খরচা পড়ছে। যদি ঢাকা থেকে কাটতাম এই টিকিটটা এখন বাংলার 80,000 টাকা নিত আমার থেকে ট্রাভেল সালারা। 27 বছর মানে আছি, আমি আর দেখি না এত বাড়তি দাম টিকিটের। আমরা শ্রমিক কয় টাকা বেতন পাই, টিকিটে আপ ডাউন এত টাকা। আমাদের দাবি হচ্ছে যে টিকিটের দামটা এত কেন বাড়লো, এটা তদন্ত করে দেখার উচিত।
গেল কয়েক সপ্তাহ ধরে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে কয়েক গুণ বেশি ভাড়া দেওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। জনশক্তি ব্যবসায়ীদের অভিযোগ, কেউ কেউ আগে থেকে উড়োজাহাজের বেশিরভাগ টিকিট কিনে সংকট তৈরি করে পরে তা বেশি দামে বিক্রি করছেন। কারণ একটাই, সেটা হলো যে যারা মুনাফা লোভী আছে তারা শুধু মুনাফা করতে চাচ্ছে, দ্যাটস অল আমাদের কাছে মনে হচ্ছে। তো আপনি যে টিকিটগুলো বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন? আপনি প্যাসেঞ্জারের কাছে বিক্রি করেন। আপনি প্রতিদিন আপনার ফ্লাইট বুক করে দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারের কাছে আপনি টিকিট বিক্রি করেন। অথবা কোনো ট্রাভেল এজেন্সি যদি বিক্রি করতে চায় যে 20টা পাসপোর্টের নাম্বার দাও এবং 20টা টিকিট তুমি আমার কাছ থেকে নাও। এবং যদি এই জায়গাটায় আসি, আমি মনে করি যে এয়ারলাইন্স তারা ব্যবসাও লুজ করবে না এবং যে আমাদের টিকিটের মূল্য এত বেশি হবে না। টিকিট বিক্রির সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে না। তবে তাদের দাবি, ফ্লাইটের সংখ্যা বাড়ানো হলে অনিয়মের সুযোগ থাকবে না। ভাড়ার প্রভাব নাই, ওই যে বললাম যে অলরেডি ধরেন মার্চ পর্যন্ত ব্লক হয়ে আছে, তো এরপর হ্যাঁ এই ব্লকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনার সমাধান হলো যতক্ষণ পর্যন্ত আপনাকে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি না হবে এবং একটা রেগুলারিটি বোর্ড তৈরি না করবে যে হ্যাঁ এই ভাড়াটা এর বেশি হতে পারবে না, আদারওয়াইজ এটা করা কোনোভাবে সম্ভব না। এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রবাসী কর্মীদের জন্য ভাড়া কমাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। এটা একটা কোর্ডিয়াল ইয়েতে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসে আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আমরাও মন্ত্রণালয় থেকে তাদেরকে নিয়ে বসবো, যাতে আমাদের শ্রমবাজারের যারা আছে তাদের যাতে সহনীয় পর্যায়ে আসে ভাড়াটা, আর বিমানের পক্ষ থেকেও তাদের ভাড়া কিভাবে কমানো করা যায় সেই ব্যাপারেও আমরা মিটিংয়ে বসেছি। দেশের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বর্তমানে উড়োজাহাজের ভাড়া অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা। অনলাইনে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ পর ভারতের দিল্লি থেকে জেদ্দা আসা যাওয়া দুই পথের ভাড়া 50 থেকে 60,000 টাকা। ঢাকা থেকে সেই ভাড়া লাখ টাকার ওপরে। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লকডাউনের সময় ঢাকার রিকশা চালকদের আয় 50 ভাগ কমে গেছে। এমন সংকটের সময়ও সরকারি সহায়তার অর্থ তাদের হাতে পৌঁছেনি। রোজগার বাধাগ্রস্ত হওয়ায় ঋণ করে সংসার চালিয়েছেন রিকশা চালকদের একটি বড় অংশ, এমনকি বাধ্য হয়েছেন খাদ্য বাবদ ব্যয় কমিয়ে আনতেও। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের গবেষণা প্রতিবেদনে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। প্রায় 11 লাখ রিকশা চলাচল করে ঢাকায়। সেই হিসেবে সকাল বিকাল 2 শিফটে রিকশা চালায় অন্তত 22 লাখ লোক। এমন তথ্য তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস বলছে, করোনা নিয়ন্ত্রণে আরোপ করা লকডাউন চলাকালে রিকশা চালকদের আয় অর্ধেক সংকুচিত হয়েছে। যদিও এই সময়ে সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল থেকেও বঞ্চিত হয়েছেন তারা। তাদের প্রায় 50% আয় কমে গিয়েছিল। কিভাবে? তাতে যাত্রী সংখ্যা কমে গেছে একদিকে, আবার ভাড়ার রেটও কমে গিয়েছিল। অর্থাৎ আগে যে ভাড়াটা 100 টাকা ছিল, সে ভাড়াটা হতে দেখা যাচ্ছে 70 টাকা 60 টাকা এরকমই তাদের চালাতে হয়েছে। আর লকডাউনের আগে তাদের দৈনিক আয় ছিল কম বেশি 500 টাকা, যা লকডাউনের সময় কম বেশি 250 টাকায় নেমে আসে। মঙ্গলবার ঢাকার রিকশা চালকদের জীবন জীবিকার সুরক্ষায় করণীয় শীর্ষক বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা জানান, সংকটকালীন সময়ে রিকশা চালকদের সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে পারেনি শ্রমিক সংগঠনগুলোও। কারণ তাদের হাতে না ছিল পর্যাপ্ত অর্থ, ছিল না রিকশা চালকদের সুনির্দিষ্ট তালিকা। এই মহামারী করোনাকালীন সময়ে আমার সংগঠন থেকে আমি অনেক চেষ্টা করেছি সাধারণ শ্রমিকদের সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু আমি তেমন তুলনামূলকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে নাই। এখন আমরা চাই আগামীতে যাতে আমাদের শ্রমিকগুলো যাতে লাইসেন্স পায় এই ব্যবস্থা করার জন্য। জীবনমান উন্নয়ন এবং আপৎকালীন সাহায্য প্রাপ্তি নিশ্চিতে রিকশা চালকদের নিবন্ধন এবং ডাটাবেস তৈরির উপর জোর দেন বিশ্লেষকরা। পাশাপাশি নগর পরিকল্পনায় রিকশা এবং রিকশা চালকদের অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। ঢাকা শহরে কত রিকশা চলবে সেটার একটা ক্যাপাসিটি নির্ণয় করা। থার্ড হচ্ছে জোন ওয়াইজ প্ল্যান করা। বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে রিকশার যে অপরিহার্যতা সেটাকে স্বীকার করে নিয়ে আমাদের এই পরিকল্পনাটাকে স্থান দিতে হবে। কারণ রিকশাটা হচ্ছে মেইন স্ট্রিম। কারণ রিকশাতে হয়তো 90 ভাগ মানুষ চলে, হয়তো 4-5 ভাগ লোক প্রাইভেট কারে চলে। তার মানে রিকশাটাকে প্রাধান্য দিতে হবে, পায়ে হাঁটাকে প্রাধান্য দিতে হবে। এই যে পরিকল্পনার দাবিগুলো, সেগুলো আমরা মনে করি ঢাকার 2 সিটি কর্পোরেশন এখন ওয়ার্ড ভিত্তিক নগর পরিকল্পনা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ওয়ার্ড ভিত্তিক নগর পরিকল্পনার অংশ হিসেবে রিকশা কোথায় কোথায় চলবে সেটাকে সুনির্দিষ্ট করার প্রয়োজন আছে। রিকশা চালকদের বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেনের পরিমাণ বাড়ছে দিনকে দিন, তেমনি বাড়ছে ঝুঁকির পরিমাণও। আর তাই গ্রাহকদের অর্থ বা আমানতের সুরক্ষা দিতে আরও কঠোর নীতিমালা ও বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। কেননা এই খাতে কোনো সংকট তৈরি হলে তা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উদ্যোগকে বাধাগ্রস্ত করবে। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। কৃষকের জন্য 10 টাকার অ্যাকাউন্ট থেকে শুরু করে শিক্ষার্থী, পোশাক কর্মী, নারীদের জন্য বিশেষ ব্যাংক হিসাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবার অংশ হিসেবে। যদিও বাস্তবতা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের স্কোর 42, যা আশেপাশের সব দেশ এমনকি আফ্রিকার অনেক দেশের তুলনায় কম। সবকিছুই সাস্টেনেবল হচ্ছে তা কিন্তু না। যেমন 10 টাকার কৃষকের অ্যাকাউন্ট করা, স্টুডেন্টদের অ্যাকাউন্ট করা, সেগুলো অ্যাকাউন্ট করার পরে হয়তো অ্যাকাউন্ট আর অপারেটেড হয় না, ইউজ হয় না। তবে অল্প সময়ের মধ্যে এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস-এ মানুষের আগ্রহ বেড়েছে সহজ লেনদেন ব্যবস্থার কারণে। বর্তমানে দেশের 21টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং ও 16টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশে এমন প্রতিষ্ঠান যত বাড়বে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কার্যক্রম তত গতি পাবে। তবে সেজন্য এমএফএস প্রতিষ্ঠানগুলোর আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা প্রয়োজন বলেও মনে করেন তারা। এখানে থাকবে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, এখানে থাকবে এজেন্ট ব্যাংকিং অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস, এখানে থাকবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তাদেরকে আরও বেশি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আসতে হবে। যেসব ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসে একটু হাই ভ্যালু থাকে সেই জায়গাগুলোতে তাদের জোর দিতে হবে। প্রাথমিক পর্যায়ে শুধু টাকা পাঠানো এবং তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এমএফএস ব্যবহার করে কেনাকাটা, বিল পরিশোধ কিংবা মোবাইল রিচার্জ করা যাচ্ছে। এই মাধ্যমেই অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন দিচ্ছে, যাচ্ছে সরকারি সহায়তার অর্থ। আর সবশেষ চালু হয়েছে আমানত সংগ্রহ কার্যক্রম, যাকে টেকসই করতে এ সংক্রান্ত নীতিমালা আরো কঠোর করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। এখন যেটা হচ্ছে আনরেগুলেটেড ওয়েতে ডিপোজিট টেকিং চলছে, পরে এটা রেগুলেশন এটাকে স্ট্রিমলাইন করে দেবে এবং আনরেগুলেটেড হলে কিছু রিস্ক চলে আসে এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে মিটিগেট করাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। সেন্ট্রাল ব্যাংক দেখবে যে ঠিক আছে মানুষের টাকা তোমরা নিচ্ছ, কিন্তু ব্যাংকের জন্য এই কন্ডিশন হয়, তোমাদের জন্য কিন্তু ওই কন্ডিশন বা সিমিলার কন্ডিশন রাখতে হবে টু সেফগার্ড দ্য ডিপোজিটার্স ইন্টারেস্ট। সেই সঙ্গে অপেক্ষাকৃত নতুন এই খাতকে আরো এগিয়ে নিতে এর কর হার আরো কিছুটা কমিয়ে নীতি সহায়তা অব্যাহত রাখতে সরকারকে পরামর্শ দেওয়া হয় এই অনুষ্ঠানে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 73 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৪২-এ। লেনদেন হয়েছে ৮৭২ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৯টির দর, আর অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে ৭৩ পয়েন্ট বেড়ে গিয়ে ৬,৭৪২ এসে দাঁড়িয়েছে। আজকের দিনের শুরুতে মার্কেটে বেশ কিছু প্রফিট টেকিং প্রবণতা দেখা গেলেও দিনের মধ্যভাগ থেকে মার্কেটে বেশ ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয় এবং এই ঊর্ধ্বগতি দিয়ে মার্কেট আজ তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে ওভারঅল টার্নওভার ছিল প্রায় ৮৭২ কোটি টাকার মতো এবং গত সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে ৭৬২ কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহের ৩ দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে ৮৩৪ কোটি টাকার মতো। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ২৮৬টি কোম্পানির, কমেছে ৬৯টি কোম্পানির শেয়ার মূল্য এবং অপরিবর্তিত ছিল ২৩টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টপ গেইনারের মধ্যে রয়েছে এআইএল অর্থাৎ আলিফ ইন্ডাস্ট্রিজ এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজকে মার্কেট মুভারের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকোকে। আজকে এদের প্রায় ৭১ কোটি টাকার ট্রেড হয়েছে এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে। আজকে সেক্টরগুলোর মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের ইম্প্যাক্ট মার্কেটের সবচেয়ে বেশি ছিল, অ্যারাউন্ড 20%, এবং আজকে এই সেক্টরের মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ার মূল্যে, কমেছে 12টি কোম্পানির শেয়ার মূল্যের এবং অপরিবর্তিত ছিল 4টি কোম্পানির শেয়ার মূল্য। আবারও প্রাণ ফিরে পেয়েছে পাবনার নার্সারিগুলো। করোনায় স্বাস্থ্যবিধি থাকায় ঘরবন্দি মানুষ নিরাপদ খাদ্য উৎপাদনে বাগান ও ছাদ বাগানের দিকে ঝুঁকে পড়ে। এতে বেড়েছে বিভিন্ন ফুল, ফল গাছ ও শীতকালীন সবজির চারা বিক্রি। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের দিলালপুরের বাসিন্দা কলেজ শিক্ষিকা সুনিতা সুলতানা
করোনাকালীন দীর্ঘ অবসরে তিনি তার কলেজ পড়ুয়া মেয়ে নেহা এবং গৃহকর্মী তাসলিমাকে সাথে নিয়ে শুরু করেন ছাদ বাগান। ছাদ বাগান ছাদে করাটা আসলে অনেক সুবিধা হয়, মানে আমরা যখন তখনই এসে পরিচর্যাটা করতে পারি। এছাড়া ছাদে আসলে আমাদের নিজেদেরও মনটা ভালো হয়। মোটামুটি ব্যাপক আকারে শুরু করি এবং এতে করে বিষমুক্ত শাকসবজি, ফল, অনেক কিছু আমার ছাদে হচ্ছে। করোনাকালীন অবসরে জেলায় এরকম আরও তৈরি হয়েছে প্রায় ৩ শতাধিক উদ্যোক্তা, ফলে প্রাণ ফিরে পেয়েছে কিছুদিন আগেও ব্যবসায়িক মন্দায় থাকা জেলার নার্সারিগুলো। করোনাকালীন সময়ে আমাদের ব্যবসা মন্দা ছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে ব্যবসা বেশ ভালো হচ্ছে। ব্যাপকভাবে বেড়েছে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি, ফল, ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিক্রি। সম্প্রসারিত হচ্ছে নার্সারি শিল্প। আমাদের এখানে দেশি বিদেশি সিজনারি ফুল অনেক ফুলই আছে, যেমন ডাইনথাস, ক্যালেন্ডুলা, সিলভিয়া। এখানে ভালো ভালো ফুল নেওয়ার জন্য অনেক মানুষজন সংগ্রহ হয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পাবনায় 211টি নার্সারির মধ্যে নিবন্ধিত নার্সারির সংখ্যা 55টি। একটা বাড়ির সামান্য একটু জায়গা থাকলেই সেই জায়গাতে দেখা যায় যে একটা ফুলের চারা বা একটা গাছের চারা রোপণ করছে। তাছাড়া হাই রাইজ বিল্ডিংয়ে ছাদের উপরেও এখন মানুষ ছাদ বাগান করে তাদের একদিকে যেমন ফুলের চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি তারা সবজি চাহিদা মেটাচ্ছে। বাগান এবং নার্সারি শিল্পে সহজ শর্তে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তা দাবি করেছেন উদ্যোক্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।